আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি আলোচনা করব এইচএসসির ভয়েস চেঞ্জ নিয়ে এবং বোর্ডে আসা সকল প্রশ্নগুলো সলভ করব। সাথেই থাকুন। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন সাধারণত 5টি পরিবর্তন হয়ে থাকে। আমরা এই 5টি পরিবর্তন প্রথমে দেখি। I do the work, এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এটি হচ্ছে একটি প্যাসিভ সেন্টেন্স। তাহলে এখানে কি কি পরিবর্তন হলো দেখুন। এই অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়, এখানে এটা প্রেজেন্ট, সুতরাং এখানে হলো ইজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর এই পাস্ট পার্টিসিপল ফর্মটা সবসময়ই হবে। তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়, অর্থাৎ এখানে 5টি পরিবর্তন হয়। আবারও বলছি, অবজেক্টটি সাবজেক্ট হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বাই হয়, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়। তবে সবসময় এই বাই এবং তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এইটা সবসময় হয় না, এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। কোথায় হয় আর কোথায় হয় না সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব। এবার চলুন আমরা জানি কোথায় অ্যাক্টিভ ফর্ম ব্যবহার করতে হয় আর কোথায় প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হয়। প্রথম বাক্যটি দেখুন, আই রিড বুকস, আমি বই পড়ি। বুকস রিড, বই পড়ে। এখন এখানে দেখুন স্ট্রাকচারালি কোনো প্রবলেম নাই, সেটা হচ্ছে বুকস এখানে সাবজেক্ট আর রিড এখানে ভার্ব, কিন্তু এটা অর্থগত দিক থেকে এটা কিন্তু সমস্যা আছে, কারণ বই পড়ার কাজটি করতে পারে না। তাহলে এটা প্যাসিভ হবে, বুকস আর রেড, বই পড়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভে হয়, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তাহলে সেটা প্যাসিভে হয়। এবার চলুন আমরা সিম্পল যে ভয়েস চেঞ্জগুলো অর্থাৎ টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো সেগুলো আমরা আগে দেখব, তারপরে আপনাদের যেরকমভাবে পরীক্ষা আসবে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। প্রথমে সিম্পল টেন্স নিয়ে আলাপ করা যাক, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, সেগুলো নিয়ে। সিম্পলে আপনার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বগুলো হবে, অর্থাৎ এক স্টেপ এগিয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট যদি সিম্পল হয় তাহলে অ্যাম, ইজ, আর, পাস্ট সিম্পল হলে ওয়াজ অথবা ওয়্যার, আর ফিউচার সিম্পল হলে উইল বি। যেমন ধরুন আই ডু দ্য ওয়ার্ক, এখানে এটা প্রেজেন্ট সিম্পল, সুতরাং এখানে হবে দ্য ওয়ার্ক, তারপরে ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, তারপরে বাই, তারপরে মি। যদি এটা পাস্ট সিম্পল হয়, যেমন ধরুন আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। আর আই উইল ডু দ্য ওয়ার্ক, এটা হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল টেন্সগুলোতে অক্সিলারি ভার্বটা এক স্টেপ এগিয়ে যায়, অর্থাৎ সিম্পল টেন্সগুলোতে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয়। আর প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সর্বত্র, আর এই বাই মি এটা হতেও পারে, নাও হতে পারে, এখানে হলো, অন্যত্র নাও হতে পারে। তো এই হচ্ছে পার্থক্য। দেখুন এখানে হয়েছে ইজ, এখানে হয়েছে ওয়াজ, এখানে হয়েছে উইল বি। অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে ইজ, পাস্ট সিম্পলে এখানে হয়েছে ওয়াজ, ফিউচার সিম্পলে এখানে হয়েছে উইল বি। ইজের জায়গায় এখানে অ্যাম, ইজ, আর যে কোনো একটা হবে, এটা হলো সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হলো ইজ। আর এটা যদি প্লোরাল হতো তাহলে এখানে ওয়্যার হতো। আর ফিউচারের বেলা এরকম কোনো ঝামেলা নেই, সুতরাং এখানে উইল বি হলো, এটা প্লোরাল হলেও উইল বি হতো। কন্টিনিউয়াস টেন্সগুলোর বেলায় কন্টিনিউয়াসেরই অক্সিলারি হবে, তার সাথে বিং যুক্ত হয়। যেমন ধরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম, ইজ, আর, তারপরে প্লাস আই বিং হবে। আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে বিং হবে। ফিউচার কন্টিনিউয়াস হলে উইল বি বিং হবে। যেমন ধরুন আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সুতরাং কন্টিনিউয়াসেরই অক্সিলারি ইজ, তারপরে বিং যুক্ত হলো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা সর্বত্র হবে বাই মি। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, সুতরাং এখানে হবে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। ফিউচার কন্টিনিউয়াস হলে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি। অর্থাৎ কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াসেরই অক্সিলারিটা হবে, তার সাথে বিং যুক্ত হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম, ইজ, আর, তারপরে বিং। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে বিং। ফিউচার কন্টিনিউয়াস হলে উইল বি, তারপরে হবে বিং। তবে এখানে একটি কথা বলা যায়, সেটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের ব্যবহার বাস্তবে আসলে আমরা পাই না। এটা স্ট্রাকচারালি করা যায় বটে, তবে বাস্তবে এর কোনো এক্সাম্পল আমরা দেখি না। এবার পারফেক্ট নিয়ে আলোচনা করা যাক। পারফেক্টের বেলায় আবার এক স্টেপ এগিয়ে যাবে, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ হবে, এরপরে হবে বিন প্রেজেন্টের বেলায়। পাস্টের বেলায় হবে হ্যাড বিন, ফিউচারের বেলায় হবে উইল হ্যাভ বিন। যেমন ধরুন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এখানে হ্যাভ অথবা হ্যাজ হয়,
আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, বাকি সকল ক্ষেত্রে হয় হ্যাভ। সুতরাং এখানে হবে হ্যাজ বিন ডান বাই মি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা রয়েছে পাস্ট পারফেক্ট, সুতরাং এখানে হবে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। ফিউচার পারফেক্টের বেলা আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হবে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। অর্থাৎ পারফেক্টের বেলায় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্ব সেগুলো বসবে, অর্থাৎ একই স্টেপ এখানে আবার এগিয়ে যাবে। অর্থাৎ মূল কথা হচ্ছে ইনডিফিনিটে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হবে, অর্থাৎ একই স্টেপ এগিয়ে যাবে। কন্টিনিউয়াসে কন্টিনিউয়াসেরই অক্সিলারি হবে, সাথে বিং যুক্ত হবে। আর পারফেক্টে পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হবে। টেন্সের এগুলো খুব সিম্পল মনে হতে পারে, খুব সহজ মনে হতে পারে, কিন্তু এগুলো জানলেই পরবর্তীতে আপনি বড় বড় বাক্যগুলো করতে পারবেন। বড় বড় বাক্যগুলো কিভাবে হয় সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এবার চলুন আমরা মোডালের আলোচনাটা দেখি। মোডাল যেখানে হবে তার সাথে মোডালের অপরিবর্তিত অবস্থায় বসবে মোডাল, এরপরে বি যুক্ত হবে। চলুন আমরা মোডালগুলো দেখি। কোর মোডাল অর্থাৎ মূল যে মোডাল সেগুলো হচ্ছে 9টা, যেমন ধরুন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট। আর এরপরে কিছু সেমি মোডাল রয়েছে, যেমন ধরুন নিড, ডিয়ার, অট টু, ইউজ টু ইত্যাদি। আদার ভার্বস উইথ মোডাল মিনিংস, অর্থাৎ এগুলো মূলত মোডাল নয় কিন্তু মোডালের মতো এগুলো আচরণ করে। যেমন ধরুন বি প্লাস টু, বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তার মানে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু ইত্যাদি। এখানে হ্যাভ অথবা হ্যাভ গট টু, মানে হ্যাভ মানে হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, তার মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাঁ ইত্যাদি। আর এখানে বি প্লাস গোয়িং টু, মানে এখানে আগের মতোই এম, ইজ, আর যে কোনো একটা হতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে গোয়িং টু, তারপরে হলো বি এইবল টু, বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে এইবল টু ইত্যাদি। অর্থাৎ এই মোডাল বা সেমি মোডাল বা অন্যান্য ভার্ব যেগুলো মোডাল হিসেবে ব্যবহৃত হতে পারে, যাই হোক না কেন, এরপরে বি হবে, অর্থাৎ বি ইন প্যাসিভ, অর্থাৎ মোডালটা হবে, এরপরে বি হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন এখানে দেখুন আই মেই হেল্প ইউ, তাহলে ইউ অবজেক্টিভ সাবজেক্ট হলো, এখানে আছে মেই হলো, এরপরে হবে বি, বি হলো, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, তারপরে হবে বাই, তারপরে হবে মি। আই এম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে দেখুন গোয়িং টু এটি মূলত মোডাল নয় কিন্তু এটি মোডালের মতো আচরণ করে, সুতরাং এখানে এই ট্রিটমেন্টটি সেই মোডালের মতোই হবে, অর্থাৎ গোয়িং টুর পরে বি হবে। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাই, আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হলো, এরপরে এখানে রয়েছে দেখুন আই এর পরে ছিল অ্যাম, কারণ আই এরপরে অ্যাম হয়, আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে হবে ইজ। আর গোয়িং টু বসালাম, এরপরে বি বসালাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেনড, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি, অর্থাৎ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড বাই মি। এবার চলুন আমরা একটি ব্যতিক্রমী রুল সম্পর্কে জানি। যেখানে বেয়ার ইনফিনিটিভ হয় সেখানে অ্যাক্টিভের সময় টু বসে না, অর্থাৎ একটি ভার্বের পরে টু বসে না, কিন্তু যখন প্যাসিভ হয় তখন আমাদেরকে টু ধরেই করতে হয়। কিছু ওয়ার্ড দেখব এবং একটা ব্যতিক্রমী ওয়ার্ড আমরা এখানে দেখব। উই ইউজ টু উইথ নিড, বি, ডিয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, ওয়াচ, বিহোল্ড এটসেট্রা ইন প্যাসিভ এক্সেপ্ট লেট। অর্থাৎ যখন আমাদের নিড, বি, ডিয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, ওয়াচ, বিহোল্ড হয় তখন আমরা অ্যাক্টিভে টু বসাই না, কিন্তু প্যাসিভের সময় টু বসাই, কিন্তু লেটের সময় অ্যাক্টিভ বা প্যাসিভ উভয়ের ক্ষেত্রেই আমরা টু বসাই না। যেমন ধরুন দ্য অ্যালবাট্রস মেড দ্য উইন্ড ব্লো, এখানে দেখুন ব্লো এর আগে কিন্তু টু হয় নাই, কিন্তু যখন প্যাসিভ হবে তখন আমাদের টু ধরেই করতে হবে। তাহলে চলুন করি। এখানে রয়েছে দ্য উইন্ড, উইন্ডকে আমরা সাবজেক্ট করলাম, তারপর এটা পাস্ট টেন্স, সুতরাং আমরা এখানে করলাম ওয়াজ মেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার টু ব্লো করতে হবে, কারণ এখানে আমাদের অ্যাক্টিভের সময় টু হয় নাই কিন্তু প্যাসিভের সময় টু হবে। তারপরে বাই দি অ্যালবাট্রস, জেরি লেট দেম ইউজ হিজ স্কেটস, এখানে দেখুন রয়েছে লেট, এরপরে ভার্ব রয়েছে ইউজ, এখানে টু ব্যবহার করা হয় নাই, কিন্তু প্যাসিভের সময় আমরা এখানেও টু ব্যবহার করব না, কারণ লেটটা ব্যতিক্রম। তাহলে দেমের জন্য এখানে হলো দেই, যেহেতু এটা পাস্ট টেন্স বুঝলাম কি করে, কারণ জেরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি এটা প্রেজেন্ট হতো তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকতো। তাহলে দেই ওয়ার লেট, তারপরে ইউজ, এখানে টু হলো না কারণ এই লেট একটা ব্যতিক্রম ওয়ার্ড, এর অ্যাক্টিভ প্যাসিভ উভয়ের ক্ষেত্রেই টু হয় না। তাহলে হলো টু, তারপরে হিজ স্কেটস বাই জেরি। তানিয়া ফেল্ট হার মাদার সাফার গ্রেটলি, তাহলে এখানে দেখুন
এই ফেল্ট একটি ভার্ব, সাফারও একটি ভার্ব। সাফারের আগে টু হওয়ার কথা ছিল, কিন্তু এই যে ফেল্ট এখানে ছিল ফিল, এটার পাস্ট ফর্ম হলো এখানে ফেল্ট, সুতরাং এখানে টু হয় নাই, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের কিন্তু টু দিতে হবে। তার মানে হার মাদার হলো, আর এটা পাস্ট টেন্স তাই হলো ওয়াজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফেল্ট, তারপরে টু সাফার গ্রেটলি বাই তানিয়া। এবার চলুন ডাবল অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যদি থাকে সেগুলোকে আমরা কি করে প্যাসিভ করব সেটা দেখি। প্রথম সেন্টেন্সটি দেখুন, উই গেভ হিম আ গিফট। এখানে হিম একটি অবজেক্ট আর গিফট, আ গিফট এটাও একটি অবজেক্ট। তাহলে প্রথমে আমরা এই ব্যক্তিবাচকটাকে সামনে নিয়ে এনে করি হি ওয়াজ গিভেন। এখানে পাস্ট টেন্স রয়েছে তাই ওয়াজ হলো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, তারপরে আ গিফট বসে গেল, তারপরে বাই, তারপরে আস। আর আমরা যদি এই ডিরেক্ট অবজেক্টটাকে সামনে নিয়ে আসি, এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর হিমটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তো এই বস্তুবাচকটাকে অর্থাৎ ডিরেক্ট অবজেক্টটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি হয়, আ গিফট, আগের মতোই ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। এবারে আমাদেরকে একটি অতিরিক্ত টু বসাতে হবে, টু হিম, তারপরে বাই আস। অর্থাৎ দুটো যদি অবজেক্ট থাকে আমরা যে কোনোটাকেই সামনে এনে করতে পারবো, দুইটাই রাইট হবে। তবে যদি ব্যক্তিবাচকটাকে সামনে আনি তাহলে টু বসানোর কোনো ঝামেলা নাই, আর যদি বস্তুবাচকটাকে আমরা সামনে আনি তাহলে এখানে অতিরিক্ত একটি টু ব্যবহার করতে হবে। এবারের এক্সাম্পলটি দেখুন, উই মেড হিম ক্যাপ্টেন। আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। এবারে কিন্তু আমাদের দুইটা অবজেক্ট নেই, একটি হচ্ছে অবজেক্ট আর এটি হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট বুঝবো কী করে, খুব সহজেই বুঝতে পারি। আমরা যদি এখানে একটি সমান চিহ্ন দেই তাহলে হিম আর ক্যাপ্টেন এটা যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে সেটি হবে কমপ্লিমেন্ট। তাহলে হিম আর ক্যাপ্টেন একই ব্যক্তি। আমরা যদি এখানে সমান চিহ্ন দেই তাহলে কি হয়, হিম আর আ গিফট এটা কিন্তু একই ব্যক্তি বা বস্তু নয়, সুতরাং এই দুইটাই হচ্ছে অবজেক্ট। আর এখানে হিম আর ক্যাপ্টেন একই ব্যক্তি, সুতরাং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো সতর্কতাটা হচ্ছে কমপ্লিমেন্ট কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হবে না। চলুন আমরা প্যাসিভ করি। তাহলে হিম এটাকে সাবজেক্ট করলাম হি, যেহেতু পাস্ট টেন্স তাই হবে ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, তারপরে ক্যাপ্টেন বসে গেল, তারপরে বাই, তারপরে আস। কিন্তু যদি ক্যাপ্টেনকে আমরা সাবজেক্ট করতে চাই তাহলে ক্যাপ্টেন ওয়াজ মেড, তারপরে হিম বাই আস, এটা কিন্তু হবে না, কারণ কমপ্লিমেন্ট কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে না। সুতরাং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আমার পরামর্শ হচ্ছে, যদি আপনি অবজেক্ট বা কমপ্লিমেন্ট কোনো কিছু নাও বোঝেন তাহলেও আপনার একটাও ভুল হবে না। আপনি যদি ব্যক্তিবাচকটা সামনে এনেই করেন, অর্থাৎ ব্যক্তিবাচকটাকে ধরেই যদি করেন তাহলে আপনার একটাও ভুল হবে না। দেখুন এখানেও ব্যক্তিবাচক ধরে করলে ভুল হচ্ছে না, এখানেও ব্যক্তিবাচক ধরে করলে ভুল হচ্ছে না, আর এখানে বস্তুবাচক ধরে করলে হচ্ছে, কিন্তু সেখানেও একটা সতর্কতা আছে, এখানে আপনাকে টু দিতে হবে। যদি আপনি সেটা না দেন সেটাও ভুল হবে। সুতরাং এই বস্তুবাচকটা বা কমপ্লিমেন্টটা এটার দিকে নজর দেওয়ারই দরকার নেই, আপনি ব্যক্তিবাচকটাকে ধরেই করবেন, তাহলে আপনার একটাও ভুল হবে না। এবার চলুন আমাদের আসল যে আলোচনাটা সেটা হচ্ছে, এ ধরনের ছোট ছোট সেন্টেন্স কিন্তু আমাদের পরীক্ষায় আসে না, আমাদের আসে হলো বড় বড় বাক্য। তো সেই বড় বড় বাক্যগুলো কীভাবে হয় সেগুলো আমরা দেখি। সাধারণত এই চারভাবে সেন্টেন্সগুলোকে বড় করা হয়, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, প্রেপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলুন এগুলো দিয়ে আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে টু প্লাস ভার্ব দিয়ে আমরা একটি উদাহরণ দেখি। দে পারফর্ম an important role to balance the environment। তাহলে এখানে টু ব্যালেন্স এটা হচ্ছে একটি ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব, সুতরাং এই অংশটুকু নিয়ে আমাদের কোনো টেনশন নেই, এটা যা আছে তাই আমরা বসিয়ে দেব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট রোল লিখলাম, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই এখানে হবে ইজ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পারফর্মড, তারপরে টু ব্যালেন্স দ্য এনভায়রনমেন্ট লিখলাম, তারপরে হলো বাই, তারপরে হলো দেম। তবে এই টু ব্যালেন্স দ্য এনভায়রনমেন্ট এটা শেষে লিখলেও হতো, তবে দেখতে হবে কোথায় এটাকে দিলে সেন্টেন্সের শ্রুতিমধুরতা বাড়ে, অর্থাৎ শুনতে ভালো শোনা যায়। তাহলে এখানে যদি আমরা এভাবে বলি, অ্যান ইম্পর্টেন্ট রোল ইজ পারফর্মড টু ব্যালেন্স দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়, সেটা কি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টকে ব্যালেন্স করতে বাই দেম, তাহলে এটা শুনতে ভালো শোনা যায়। পরের এক্সাম্পলটি দেখা যাক। এবারে আমরা আলোচনা করব ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে বাক্যগুলো থাকবে সেগুলো নিয়ে। আই স হিম গোয়িং হোম, আমি তাকে বাড়িতে যেতে দেখলাম। তাহলে এখানে আছে ভার্ব প্লাস আইএনজি, সুতরাং এই অংশটুকু নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নাই, সুতরাং এটাকে আমরা ধরে নিলাম বাদ।
তাহলে হিম এটা হলো সাবজেক্ট হি, যেহেতু পাস্ট টেন্স তাই হলো ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে এই অংশটুকু জাস্ট আমরা বসিয়ে দিলাম গোয়িং হোম, এখানে আমরা লিখলাম গোয়িং হোম, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ হি ওয়াজ সিন গোয়িং হোম বাই মি। এবার চলুন প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে সেন্টেন্স দেখা যাক। ডিশ অ্যান্টেনা ক্রিয়েটস বোথ গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস অন আওয়ার কালচার। তাহলে অন আওয়ার কালচার, অন হচ্ছে একটি প্রেপোজিশন আর এটা হচ্ছে একটি প্রেপোজিশনাল ফ্রেজ। এই অংশটুকু নিয়েও আমাদের কোনো টেনশন নাই, এখানে যা আছে জাস্ট আমরা বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে বোথ গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস, লিখলাম বোথ গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ক্রিয়েটস, দেখুন এখানে এস রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট সিম্পল, সুতরাং এখানে হবে আর কেন হলো, এখানে দেখুন ইফেক্টস, এটা হলো প্লোরাল, সুতরাং এখানে হবে আর, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্রিয়েটেড, তারপরে অন আওয়ার কালচার লিখলাম, তারপরে বাই ডিশ অ্যান্টেনা। ওকে, পরবর্তীটাতে দেখা যাক অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাট ইভেন হিয়ার পিপল ইউজ কমার্শিয়ালি অপারেটেড ইমেল ফ্যাসিলিটিস ফর ইম্পর্টেন্ট পারপাজেস। বাট এটা অন্য সেন্টেন্সের প্রাসঙ্গিকতা ক্রমে এখানে এসছে, সুতরাং বাটটা রেখে দিলাম। ইভেন হিয়ার এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে আমরা অপরিবর্তিত রাখবো। তাহলে আমরা চলুন করি, বাট বসালাম, ইভেন হিয়ার এটাও বসালাম, এখানে ইউজ হচ্ছে ভার্ব, আর কমার্শিয়ালি অপারেটেড ইমেল ফ্যাসিলিটিস এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর ফর ইম্পর্টেন্ট পারপাজেস এটা একটি প্রেপোজিশনাল ফ্রেজ, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, জাস্ট বসিয়ে দিব। তাহলে অবজেক্টটাকে আমরা বসিয়ে দিই, একটু বড় অবজেক্ট, কমার্শিয়ালি অপারেটেড ইমেল ফ্যাসিলিটিস লিখলাম, এটা প্রেজেন্ট সিম্পল, সুতরাং এখানে আমরা বসালাম আর কেন বসালাম, কারণ এখানে ফ্যাসিলিটিস প্লোরাল, এই প্লোরালের কারণে এখানে বসালাম আর। ইউজড, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইউজড, তারপরে হলো ফর ইম্পর্টেন্ট পারপাজেস, এটা আমরা জাস্ট যা আছে তাই বসিয়ে দিলাম। এবার চলুন, প্রথমেই বলেছিলাম যে বায়ের পরের অংশটুকু, অর্থাৎ বাই তারপরে মি অথবা অন্য কোনো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অনেক সময় ব্যবহার করতে হয় না। এখন আমরা স্পষ্টভাবে জানব কোথায় এজেন্ট ব্যবহার করতে হয় আর কোথায় এজেন্ট ব্যবহার করতে হয় না। ইফ দ্য সাবজেক্ট ইজ পিপল, এভরিবডি, এভরিওয়ান ওর ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ যেখানে আমাদের এজেন্ট ব্যবহার করতে হয় না সেগুলো কি পিপল, এভরিবডি, এভরিওয়ান অথবা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, মানে খুব সহজেই স্পষ্টত বোঝা যায় সেরকম কোনো সাবজেক্ট হলে আমাদের সেটা আর পরবর্তীতে বায়ের পরে দিতে হয় না। যেমন ধরুন পিপল কল হিম দ্য সেকেন্ড আইনস্টাইন, তাহলে হিম সাবজেক্ট হলো হি, তারপরে এটা প্রেজেন্টে আছে সুতরাং হলো ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্য সেকেন্ড আইনস্টাইন বসে গেল, এরপরে বাই পিপল আর বলার দরকার হলো না, কারণ পিপল যদি থাকে এভরিবডি অথবা এভরিওয়ান অথবা স্পষ্টত বোঝা যায় এরকম কোনো সাবজেক্ট থাকলে আমরা সেটাকে ব্যবহার করব না। এই এক্সাম্পলটি দেখুন, এভরিবডি শুড ওবে ট্রাফিক রুলস, তাহলে ট্রাফিক রুলস অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম ট্রাফিক রুলস, শুড মডাল রয়েছে শুড বসালাম, এরপরে বি বসালাম, এরপরে অবেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, এরপরে বাই এভরিবডি আর বলার দরকার নেই। গভর্নমেন্ট ইজ গোয়িং টু টেক সাম স্টেপস টু মেক কক্সবাজার মোর অ্যাট্রাকটিভ, তাহলে এখানে সেন্টেন্সটা বড় হলেও আসলে সহজ। দেখুন টু মেক অর্থাৎ টু প্লাস ভার্ব রয়েছে, সুতরাং এই অংশটুকু নিয়ে আমাদের আর কোনো টেনশন করা দরকার নেই। তাহলে আমাদের এখানে অবজেক্ট রয়েছে সাম স্টেপস, এটাকে আমরা সাবজেক্ট করলাম সাম স্টেপস, আর এখানে গোয়িং টু এটা মডেল হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং এখানে আমরা বললাম আর, যেহেতু গভর্নমেন্ট ছিল এখানে তাই ইজ ছিল সিঙ্গুলার, আর সাম স্টেপস প্লোরাল তাই এখানে হবে আর, এরপরে গোয়িং টু বসালাম, এরপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই যে অংশটুকু টু মেক কক্সবাজার মোর অ্যাট্রাকটিভ এটা আমরা বসিয়ে দিলাম। বাই গভর্নমেন্ট আর বললাম না, কেন? কারণ কক্সবাজারের ডেভেলপমেন্ট বা সৌন্দর্য বৃদ্ধি এটা কেবল এই সরকারই করতে পারে, সুতরাং সরকার ছাড়া অন্য কেউ করতে পারে না, সেজন্য আমরা এটা স্পষ্টত বোঝা যায়, সুতরাং আমরা এখানে এজেন্ট ব্যবহার করলাম না। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো পিপল, এভরিবডি, এভরিওয়ান অথবা স্পষ্টত বোঝা যায় এরকম কোনো সাবজেক্ট যদি থাকে তাহলে আমরা সেটাকে ব্যবহার করি না। এখন একটা প্রশ্ন আপনাদের হতে পারে যে আমরা যদি ভুলে দিয়ে দিই তাহলে কি হবে? যদি আপনি A+ পান ইংরেজিতে তাহলে আপনাকে এই এজেন্ট ব্যবহার করার জন্য এখানে নাম্বার দেওয়া হবে না,
আর যদি আপনি ফেল করেন তাহলে হয়তো আপনাকে নাম্বার দিয়ে দেওয়া হবে। কারণ এটা আমাদের মাতৃভাষা না, সেজন্য আমাদের বুঝতে কষ্ট হয় কোথায় হবে কোথায় হবে না। কিন্তু যদি মাতৃভাষা হতো তাহলে আমরা স্পষ্টত বুঝতে পারতাম কোথায় হয় আর কোথায় হয় না। যেমন ধরুন, আমার কলমটি হারিয়ে গেছে আমার দ্বারা কি আর বলার দরকার আছে এখানে? অবশ্যই দরকার নেই। আবার ধরুন, আমাদের বাড়িতে চুরি হয়েছে চোরের দ্বারা আর বলার দরকার হয় না। অনুরূপভাবে যাদের মাতৃভাষা ইংরেজি তাদের আর কোথায় এজেন্ট হবে কোথায় এজেন্ট হবে না তাদের আর শিখিয়ে দিতে হয় না, তাদের ন্যাচারালি চলে আসে। সুতরাং এজেন্ট ব্যবহার করার ব্যাপারে সতর্কতার সাথেই ব্যবহার করতে হবে। আবারও বলছি, পিপল, এভরিবডি, এভরিওয়ান, অথবা স্পষ্টত বোঝা যায় এরকম ক্ষেত্রে আমরা এজেন্ট ব্যবহার করি না, অন্য ক্ষেত্রে আমরা এজেন্ট ব্যবহার করি। এজেন্ট বলতে বায়ের পরে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয় সেটাকে বোঝাচ্ছি। এবার চলুন বোর্ডে আসা প্রশ্নগুলো আমরা সলভ করি। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা বোর্ড 2019 থেকে। অ্যাট দ্য টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। এখানে দেখুন দুইটা ফ্রেজ রয়েছে। এই অ্যাট দ্য টাইম এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর ফর এ গ্লাস অফ ওয়াটার এটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এই দুটি ফ্রেজ নিয়ে আমাদের আর কোনো টেনশন নেই, এটা জাস্ট আমরা বসিয়ে দেব। তাহলে অ্যাট দ্য টাইম এটা আমরা প্রথমে বসিয়ে দিলাম, আর এখানে হিম এটাকে আমরা সাবজেক্ট করলাম, তাহলে হয়ে গেল হি। আর যেহেতু পাস্ট সিম্পল সুতরাং আমরা লিখলাম এখানে ওয়াজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আস্কড, তারপরে ফর এ গ্লাস অফ ওয়াটার এটা লিখলাম, তারপরে বাই হিজ মাদার। এখন একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ফর আ গ্লাস অফ ওয়াটার এটা আমরা বাইয়ের পরে লিখলে হতো কিনা। দেখা যাক অর্থটা কি হয়। অ্যাট দ্য টাইম হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার, তার মায়ের দ্বারা ফর এ গ্লাস অফ ওয়াটার। আর এখানে অর্থটা দিচ্ছে অ্যাট দ্য টাইম হি ওয়াজ আস্কড, তাকে বলা হয়েছিল, কি বলা হয়েছিল? ফর এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে যদি আমরা এটার পরপর দিই তাহলে কিন্তু অর্থটা ভালো আসে। সুতরাং আমরা এখানে এটা আগে দিয়ে দিলাম, অ্যাট দ্য টাইম হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। অর্থাৎ এটা গ্রামাটিক্যালি আপনি পরে দিলেও হবে, কিন্তু আগে আমরা কেন দিচ্ছি? আগে দিচ্ছি এ কারণে যে আগে দিলে অর্থটা ভালো আসে। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে রাজশাহী বোর্ড 2019 থেকে। মাই ওয়াচ ওয়াজ লস্ট, অর্থাৎ আমার ঘড়িটি হারিয়ে গিয়েছিল। তার মানে এটা হলো পাস্ট টেন্স এবং এটা হলো প্যাসিভে রয়েছে। চলুন এটাকে অ্যাক্টিভ করি। তো অ্যাক্টিভ করার জন্য এখানে আমাদের বায়ের পরে কোনো কিছু দেয়া নাই, বা বায় এটুকু দেয়া নেই অংশটুকু, কারণ বাস্তবে যখন বলা হয় তখন অধিকাংশ ক্ষেত্রেই এই বায়ের পরের অংশটুকু দেয়া হয় না। সুতরাং এখানে আমাদেরকে একটা বায়ের পরে জিনিসটা ধরে নিতে হবে, বানিয়ে নিতে হবে। তাহলে আমার ঘড়িটি হারিয়ে গিয়েছিল কার দ্বারা? ধরে নিলাম আমার দ্বারাই। সুতরাং আমরা এখানে লিখছি আই সাবজেক্ট হিসেবে, কারণ আমরা ধরে নিচ্ছি মনে মনে আমার দ্বারাই ঘড়িটি হারিয়েছিল, তাই এখানে লিখছি বাই মি, ওইটাকে আমরা ধরছি আই। আর এটা যেহেতু পাস্ট সিম্পল সুতরাং এখানে লিখছি লস্ট। ওয়াজ লস্ট আছে, এখানে লিখলাম লস্ট, তারপরে মাই ওয়াচ। এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা এটাকে যদি আবার সাকসেসফুলি প্যাসিভে যেতে পারি তাহলে আমার উত্তরটা হয়েছে, আর তা না হলে হয় নাই। তাহলে এখানে আমরা করতে পারি কি না? তাহলে মাই ওয়াচ এটাকে আমরা সাবজেক্ট করলাম প্যাসিভের সময়, এরপরে যেহেতু পাস্ট সিম্পল তাই এখানে লিখলাম ওয়াজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লস্ট, তারপরে বাই মি, ওই বাই মিটুকু আর দেওয়া হয়নি। অর্থাৎ আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে পারলাম, তার মানে আমার উত্তরটা হয়েছে। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 থেকে। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। এখানে একটি প্রেপোজিশনাল ফ্রেজ আছে বটে, তবে এই প্রেপোজিশনাল ফ্রেজটিকে আমরা এই ওয়ার্ডটিকে থেকে যদি আলাদা করে দিই তাহলে সেটার আর কোনো অর্থ থাকে না। সেজন্য আমরা এটাকে একসাথে লিখব, দ্য পিপল অফ দ্য সোসাইটি, এটাকে একসাথে লিখব। তাহলে লিখলাম দ্য পিপল অফ দ্য সোসাইটি, এখানে রয়েছে মডেল ক্যান বসালাম, এরপরে রয়েছে নেভার, এরপরে হবে বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হেল্পড, তারপরে বাই, তারপরে হিম। এটা তুলনামূলক একটু সহজ ছিল। পরেরটাতে যাই। যশোর বোর্ড 2019। অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিওয়্যার বাই অল। তাহলে এখানে রয়েছে বাই অল, অর্থাৎ এই অলটাকে আমরা সাবজেক্ট করব। এটা রয়েছে প্যাসিভে, আমাদের করতে হবে অ্যাক্টিভ। তাহলে অল লিখলাম, তারপরে এখানে ভার্ব রয়েছে অনার্ড, এটা ইজ অনার্ড, তার মানে এটা রয়েছে প্রেজেন্ট সিম্পলে। সুতরাং আমরা লিখলাম এখানে অনার, তারপরে অ্যান অনেস্ট ম্যান, এটাকে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম এখানে, তারপরে ম্যান, তারপরে এভরিওয়্যার। চলুন এবার দেখি এই অ্যাক্টিভ থেকে আবার প্যাসিভে যাওয়া যায় কিনা। তাহলে আমরা লিখলাম অ্যান অনেস্ট ম্যান, সাবজেক্ট করলাম, তারপরে যেহেতু প্রেজেন্ট সিম্পল তাই হলো ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অনার্ড, তারপরে এভরিওয়্যার, তারপরে বাই অল।
অর্থাৎ এটাকে সাকসেসফুলি আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারলাম, তার মানে এই উত্তরটা আমাদের হয়েছে। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 থেকে, ডাউরি হ্যাম্পাস দ্য পেস অফ দ্য সোসাইটি। তাহলে এখানে দেখুন একটি প্রেপোজিশনাল ফ্রেজ রয়েছে, যদিও এটাকে আমরা আলাদা করব না, কারণ আলাদা করলে এটার আর কোনো অর্থ থাকে না। তাহলে দ্য পিস অফ দ্য সোসাইটি অর্থাৎ সমাজের শান্তি, তারপরে এটা রয়েছে প্রেজেন্ট সিম্পল হ্যাম্পার্স, সুতরাং আমরা এখানে লিখলাম ইজ হ্যাম্পার্ড, মানে ক্ষতিগ্রস্ত হয়, মানে সমাজের শান্তি ক্ষতিগ্রস্ত হয় বাই ডাউরি। এটা তুলনামূলক সহজ। পরেরটাতে যাই, চট্টগ্রাম বোর্ড 2019, টি হেল্পস আস রিমুভ আওয়ার ফ্যাটিগ। এখানে টি আমাদের যে ফ্যাটিগ ক্লান্তি সেটাকে দূর করে, তাহলে আমরা এখানে সাবজেক্ট বানালাম আস আছে, তাহলে আমরা লিখলাম উই, এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল তাই এখানে লিখলাম আর, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড। আর এখানে এটা একটি ব্যতিক্রমী স্ট্রাকচার বা ব্যতিক্রমী একটি রুল, এটা আমরা আলোচনা করে আসছি, যদিও এখানে হেল্প শব্দটা লেখা ছিল না, নিড বিট ডিয়ার মেক হিয়ার ফিল লেট নো ওয়াচ বিহোল্ড, এগুলো থাকলে অ্যাক্টিভে টু হয় না, কিন্তু প্যাসিভের সময় টু লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখলাম টু, এরপরে রিমুভ আওয়ার ফ্যাটিগ এটা লিখলাম, তারপরে বাই টি। আপনারা ওখানে ওই রুলটা ওই ওয়ার্ডগুলো মুখস্থ করে নেবেন কাইন্ডলি। আর ওখানে হেল্পটা বলা ছিল না, কিন্তু হেল্পটাও ওটার সাথে হবে। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে বরিশাল বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2016 থেকে। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, সুতরাং আমাদের জন্যই আমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে। তাহলে ফর আওয়ার ওন সেক এটা একটি প্রেপোজিশনাল ফ্রেজ, এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই, জাস্ট এটা আমরা বসিয়ে দিব। তাহলে ইট এটাকে আমরা সাবজেক্ট করবো, আর সো এটা আসছে আগের সেন্টেন্সের প্রাসঙ্গিকতা ক্রমে, সুতরাং আমরা এখানে লিখলাম সো ইট শুড বি কন্ট্রোলড ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের জন্যই আমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে। আর এখানে বাই আস আর লিখলাম না, কারণ আমরা যখন বললাম আমাদের নিজেদের জন্যই এটাকে কন্ট্রোল করতে হবে, সেখানেই কিন্তু বাই আসটা রয়ে যায়, কারণ কে করবে, আমাদেরই করতে হবে, সুতরাং এখানে বাই আস আর লিখলাম না। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018 থেকে। ইট ইজ নোন অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার। এখানে দেখুন অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার, অ্যাজ হচ্ছে এখানে প্রেপোজিশন, আর এটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ, তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নেই। এখন আপনাদের একটি প্রশ্ন আসতে পারে যে অ্যাজ তো আমরা জানি কনজাংশন, তাহলে এখানে প্রেপোজিশন কেন বলছি? অ্যাজ আসলে আপনার প্রেপোজিশনাল ফ্রেজও হতে পারে, প্রেপোজিশনও হতে পারে, কনজাংশনও হতে পারে। অ্যাজ দিয়ে যদি যেহেতু বোঝায় তাহলে সেটা হবে কনজাংশন, আর অ্যাজ দিয়ে যদি মতো বা হিসেবে বোঝায় সেক্ষেত্রে সেটা হবে প্রেপোজিশন। এখানে কিন্তু মতো বা হিসেবে বোঝাচ্ছে, সুতরাং এটা হবে প্রেপোজিশন। এখন একটা জিনিস খেয়াল করুন, ইট ইজ নোন বাই হোম, সেটা কিন্তু বলা নেই, এখানে প্রাসঙ্গিক আমাদেরকে একটা কিছু ধরে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি উই অথবা পিপল, কিন্তু আপনারা পরীক্ষার মধ্যে একটাই লিখবেন, এখানে কোনো অপশন পরীক্ষার মধ্যে দিবেন না। তাহলে উই অথবা পিপল, তারপরে এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল তাই এখানে লিখছি নো, তারপরে ইট, তারপরে অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার, এটা আমরা জাস্ট লিখে দিলাম। তাহলে উই অথবা পিপল নো ইট অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার। এবার চলুন দেখা যাক এই অ্যাক্টিভ থেকে আমরা আবার প্যাসিভে যেতে পারি কিনা। তাহলে ইটকে আমরা সাবজেক্ট করলাম, আর নো যেহেতু রয়েছে প্রেজেন্ট সিম্পল তাই এখানে লিখলাম ইজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, তারপরে বাই আস বা বাই পিপল এটা আমরা লিখলাম না, আর অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার এটা যা আছে তাই জাস্ট লিখে দিলাম। এবার প্রশ্ন নেওয়া হচ্ছে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018 থেকে। ইট স্টোরস হানি ইন দ্য হাইভ। এখানে ইন দ্য হাইভ এটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ, সুতরাং এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে দেখুন ইট স্টোরস হানি, এটা জমা করে হানি ইন দ্য হাইভ অর্থাৎ হাইভের মধ্যে, অর্থাৎ মৌচাকের মধ্যে এটা মধু জমা করে। তাহলে এখানে অবজেক্ট আছে হলো হানি, হানিকে সাবজেক্ট করলাম হানি, তারপরে হলো এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল তাই এখানে হবে ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টোরড, তারপরে ইন দ্য হাইভ লিখলাম, তারপরে বাই, তারপরে ইট। পরের প্রশ্নে নেওয়া হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড 2018 থেকে। অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা met Sophia at the inaugural ceremony of the 4-day-long Digital World Expo. এটা একটু দেখতে বড় সেন্টেন্স কিন্তু খুবই সহজ। দেখুন এখানে রয়েছে অ্যাট, তার মানে প্রেপোজিশন, এই প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে আমাদের আর কোনো টেনশন নেই, জাস্ট বসিয়ে দেব। আর এখানে শেখ হাসিনা, তার আগে অ্যাডজেক্টিভ দেওয়া আছে অনারেবল প্রাইম মিনিস্টার, সুতরাং এই জন্য এই সাবজেক্টটা বড় মনে হচ্ছে।
আসলে মূল কথা তো শেখ হাসিনা মেট সোফিয়া, এইটুকু, আর আগেরটুকু আগে বসিয়ে দেব, পরেরটুকু পরে বসিয়ে দেব। তাহলে দেখুন এখানে সোফিয়া এটা হচ্ছে অবজেক্ট, এই সোফিয়াকে আমরা সাবজেক্ট করলাম, তারপরে হবে ওয়াজ যেহেতু পাস্ট টেন্স, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেট, তারপরে বাই অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লিখলাম, তারপরে এই প্রেপোজিশনাল ফ্রেজ বসিয়ে দিলাম অ্যাট দ্য ইনঅগ্রাল সেরেমনি অফ দ্য 4-day লং ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপো, জাস্ট আমরা এটা বসিয়ে দিলাম। পরের প্রশ্নটা নেওয়া হচ্ছে ঢাকা বোর্ড 2017 থেকে এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি টু মেক আ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি। তাহলে প্রত্যেকেরই ফ্রুগালিটি প্র্যাকটিস করা উচিত, মানে ফ্রুগালিটি মানে মিতব্যয়িতার প্র্যাকটিস করা উচিত, টু মেক আ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি অর্থাৎ একটি ভালো প্ল্যান্ড ফ্যামিলি তৈরি করার জন্য। এখানে দেখুন টু প্লাস ভার্ব অর্থাৎ টু মেক থেকে শেষ পর্যন্ত, এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই, এটা জাস্ট আমরা বসিয়ে দিব। তাহলে লিখলাম ফ্রুগালিটি, এখানে রয়েছে মডেল শুড, তারপরে হবে বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্র্যাকটিসড, তারপরে টু মেক এ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি এটা লিখলাম। আর বাই এভরিওয়ান লেখার দরকার নেই, আমরা জানি এভরিওয়ান, এভরিবডি অথবা পিপল অথবা স্পষ্টত বোঝা যায় এরকম কোনো সাবজেক্ট থাকলে আমরা লিখি না, সুতরাং সেটা লেখার আর কোনো দরকার নেই। এই প্রশ্নে নেওয়া হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 থেকে ফার্মার্স ইউজ ওয়াটার ইন টাইম অফ কালটিভেশন লার্জলি। তাহলে এখানে ইন টাইম অফ কালটিভেশন লার্জলি এটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ, এই অংশ নিয়ে আমাদের আর কোনো টেনশন নেই, জাস্ট বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের রয়েছে ওয়াটার লিখলাম, তারপরে ইজ ইউজড হবে কারণ এটা প্রেজেন্ট সিম্পল, ইজ ইউজড, তারপরে ইন টাইম অফ কালটিভেশন লার্জলি, তারপরে বাই ফার্মার্স এখানে আর লেখার দরকার নেই, আগের নিয়মটার মতোই, যে যদি স্পষ্টত বোঝা যায়, যেমন কালটিভেশন চাষাবাদের সময় পানি ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে, কারা ব্যবহার করে? নিঃসন্দেহে কৃষকরাই ব্যবহার করে, সুতরাং বাই ফার্মার্স আমরা আর লিখছি না। তাহলে ওয়াটার ইজ ইউজড ইন টাইম অফ কালটিভেশন লার্জলি। এটা নেওয়া হচ্ছে যশোর এবং কুমিল্লা বোর্ড 2017 থেকে এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস দেম গ্রেটলি। প্রত্যেকেই তাদেরকে অনেক প্রশংসা করে এবং শ্রদ্ধা করে। তাহলে এই দেমকে আমরা সাবজেক্ট করি দেই, তারপরে হলো প্রেজেন্ট সিম্পল তাই এখানে হবে আর, তারপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডমায়ার্ড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেসপেক্টেড, তারপরে গ্রেটলি, আর বাই এভরিবডি দেয়ার দরকার নেই। তাহলে আনসারটা দাঁড়ালো দেই আর অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড গ্রেটলি। এবারের প্রশ্নটি নেওয়া হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 থেকে সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস আর টু বি এনশোর্ড টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। তাহলে এখানে দেখুন টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন এটা হচ্ছে আপনার টু প্লাস ভার্ব, অর্থাৎ এই অংশটুকু নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই, এটাকে জাস্ট বসিয়ে দেব। আর এখানে সাবজেক্ট আছে হলো সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস, একটু বড় সাবজেক্ট, যাই হোক। তারপরে রয়েছে আর টু, মানে এটা হচ্ছে মডেলের মতো কাজ করে, তারপরে বি রয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা প্যাসিভে আছে। এখন বাই হোম সেটা কিন্তু বলা নাই, অর্থাৎ অনেক সময়ই এই বাস্তবে যখন সেন্টেন্স বলা হয় সেগুলোতে বাই এর পরের অংশ বলা থাকে না, সুতরাং এখানে আমরা ধরে নিলাম উই। তারপরে আর টু যেহেতু মডেলের মতো কাজ করে, সেমি মডেল বলতে পারি, তাহলে আর টু লিখলাম, এরপরে এনশোর লিখলাম, এরপরে সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস এটা লিখলাম, তারপরে টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন এটা যা আছে তাই লিখলাম। এবার চলুন দেখা যাক আমরা আবার এই অ্যাক্টিভ থেকে আমরা আবার সেই প্যাসিভে যেতে পারি কিনা। তাহলে দেখুন এখানে রয়েছে অবজেক্ট সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস এটা লিখলাম, সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস, এখানে রয়েছে আর টু লিখলাম আর টু, এরপরে হবে বি লিখলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এনশোর, এরপরে বাই আস ওইটা আর লেখা হয় না, তারপরে এখানে রয়েছে টু প্লাস ভার্ব টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন এটা যা আছে জাস্ট লিখে দিলাম। তার মানে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ সাকসেসফুলি করতে পারলাম। এবারের প্রশ্নটি নেওয়া হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 থেকে পিপল কোল্ড হিম ওয়াইজ সলোমন। এখানে দেখুন হিম হচ্ছে অবজেক্ট আর ওয়াইজ সলোমন হচ্ছে কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্ট কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, সুতরাং আমরা হিম এটাকেই সাবজেক্ট করব। তাহলে আমরা লিখলাম এখানে হি, এরপরে কোল্ড এটা হলো আপনার পাস্ট সিম্পল তাই এখানে হবে ওয়াজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোল্ড, তারপরে ওয়াইজ সলোমন, আর বাই পিপল এটা আর লেখার দরকার নেই। পরবর্তী প্রশ্ন নেওয়া হচ্ছে সিলেট বোর্ড 2017 থেকে দে লাভ দেয়ার মাদারল্যান্ড প্রফাউন্ডলি।
তারা তাদের মাদারল্যান্ডকে অনেক গভীরভাবে ভালোবাসে। তাহলে এটা প্রেজেন্ট সিম্পলে রয়েছে, দেয়ার মাদারল্যান্ড, এটা আমরা সাবজেক্ট করলাম দেয়ার মাদারল্যান্ড, তারপরে ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড, তারপরে প্রফাউন্ডলি, আর বাই দেম আর লেখার দরকার নেই, কারণ তাদের মাতৃভূমিকে ভালোবাসবে কারা? তারাই তো। সুতরাং এই দেয়ার শব্দটার মধ্যেই কিন্তু ওই বাই দেম রয়ে গেছে, সুতরাং আর বাই দেম আমরা এখানে লিখছি না। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে বরিশাল বোর্ড 2017 থেকে। ডেলা সেভড এ স্ক্যান্ট অ্যামাউন্ট অফ মানি ফর দিস। এখানে দেখুন ফর দিস, এটা একটি প্রেপোজিশনাল ফ্রেজ, এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে ডেলা সেভড জমিয়েছিল আই স্ক্যান্ট অ্যামাউন্ট অফ মানি, খুবই স্বল্প পরিমাণে টাকা। এখানেও একটা প্রেপোজিশনাল ফ্রেজ রয়েছে অফ মানি, কিন্তু এটাকে যদি আমরা এখান থেকে আলাদা করে দিই তাহলে আর তার কোনো অর্থ থাকে না। তাহলে এটাকে আমরা একসাথে লিখব, কারণ স্ক্যান্টি মানে সামান্য, অ্যামাউন্ট মানে পরিমাণ। তাহলে সামান্য পরিমাণে টাকা যদি না বলি তাহলে সেটার কোনো অর্থ থাকে না। সুতরাং আমরা এখান থেকে এটাকে সাবজেক্ট বানাবো, আই স্ক্যান্ট অ্যামাউন্ট অফ মানি লিখলাম। এরপরে এখানে রয়েছে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং আমরা এখানে লিখলাম ওয়াজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেভড, তারপরে বাই ডেলা, তারপরে ফর দিস আগে দিলেও হতো, পরে দিলেও হবে। পরের প্রশ্নটা দেওয়া হচ্ছে ঢাকা বোর্ড 2016 থেকে। অলমোস্ট এভরিওয়ান এনজয়স দ্য ডে ইন হিজ ওন ওয়ে। তাহলে এখানে একটি প্রেপোজিশনাল ফ্রেজ রয়েছে ইন হিজ ওন ওয়ে, আর এখানে অবজেক্ট হলো দ্য ডে। তাহলে ডেকে আমরা সাবজেক্ট করলাম, ডে এটা হলো প্রেজেন্ট সিম্পল, তাই আমরা এখানে লিখব ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এনজয়েড, তারপরে বাই অলমোস্ট এভরিওয়ান, তারপরে ইন হিজ ওন ওয়ে। তো এখানে যদি এভরিওয়ান থাকতো, অনলি এভরিওয়ান, তাহলে কিন্তু আমরা লিখতাম না। এখানে রয়েছে অলমোস্ট এভরিওয়ান মানে প্রায় সকলে, তাহলে সকলে আর প্রায় সকলে কিন্তু এক কথা নয়, সেজন্য আমরা অলমোস্ট এভরিওয়ান এটা লিখব, আর ইন হিজ ওন ওয়ে এই প্রেপোজিশনাল ফ্রেজ জাস্ট বসিয়ে দিলাম। এখন একটা প্রশ্ন হতে পারে যে এই প্রেপোজিশনাল ফ্রেজটা আমরা যদি আগে দিতাম আর বাই অলমোস্ট এভরিওয়ান এটা যদি পরে দিতাম তাহলে হতো কি না। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু আপনার যে কোনো জায়গায় বসালেই হবে না, কারণ হলো এভরিওয়ান এটা হলো একটি নাউন, আর হিস এটা হচ্ছে প্রোনাউন। তাহলে আপনাকে নাউন আগে লিখতে হবে, তারপরে লিখতে হবে প্রোনাউন আগে লিখে তারপরে নাউন লিখলে সেটা খুব অড লাগে। সুতরাং এখানে বাই অলমোস্ট এভরিওয়ান এটাই আগে লিখতে হবে, তারপরে ইন হিজ ওন ওয়ে এটা আপনাকে পরে লিখতে হবে। এবারের প্রশ্নটি নেওয়া হচ্ছে রাজশাহী বোর্ড 2016 থেকে। পিপল অব অল এজেস এনজয় দিস গেম। সব বয়সের মানুষেরা দিস গেম এই গেমটাকে এনজয় করে। তাহলে দিস গেম এটাকে আমরা সাবজেক্ট করলাম, এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল এনজয়, সুতরাং এখানে হবে ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এনজয়েড, তারপরে বাই পিপল অফ অল এজেস এটা লিখলাম। শুধু পিপল থাকলে লিখতাম না, কিন্তু পিপল অফ অল এজেস রয়েছে, সেই জন্য আমরা এটাকে লিখব। যদি না লিখি তাহলে তো এই কথাটা যে ছিল সেই কথাটা অব অল এজেস এই কথাটাকে তো আর প্রকাশ পাবে না, সেই জন্য অর্থটা মিলবে না, আমরা পুরোটাই লিখলাম। পরের প্রশ্নটা নেওয়া হচ্ছে সিলেট বোর্ড 2016 থেকে। দ্য তাজমহল ওয়াজ মেড উইথ ফাইন হোয়াইট মার্বলস। তাহলে এটা একটি প্রেপোজিশনাল ফ্রেজ, এইটুকু অংশ জাস্ট আমরা বসিয়ে দেবো, এটা নিয়ে টেনশন নাই। আর এটা রয়েছে প্যাসিভ, তাজমহল বানানো হয়েছিল, কার দ্বারা বানানো হয়েছিল সেটা কিন্তু এখানে উল্লেখ নাই, আমাদেরকে সেটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এম্পারার শাহজাহান, এটার বাকি অংশ ছিল বাই এম্পারার শাহজাহান ছিল, সেটা ধরে নিলাম, তাই আমরা লিখলাম এম্পারার শাহজাহান মানে সম্রাট শাহজাহান। এটা যেহেতু পাস্ট সিম্পল তাই এখানে হবে মেড, এম্পারার শাহজাহান মেড, তারপরে দ্য তাজমহল, তারপরে এই প্রেপোজিশনাল ফ্রেজ যা আছে জাস্ট বসিয়ে দিলাম। এবার চলুন দেখা যাক আমরা এই অ্যাক্টিভ থেকে আবার প্যাসিভে যেতে পারি কিনা। তাহলে দ্য তাজমহল লিখলাম, যেহেতু পাস্ট সিম্পল তাই হবে ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে এম্পারার শাহজাহান লিখলাম। এখানে আর লেখা হলো না, কেন লেখা হলো না? কারণ এখানে তাজমহলটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, কে বানিয়েছে সেটাকে নয়, সেজন্য এটা এখানে আর লেখা হলো না। তারপরে উইথ ফাইন হোয়াইট মার্বলস জাস্ট এই অংশটুকু আমরা বসিয়ে দিলাম। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে বরিশাল বোর্ড 2016 থেকে। দ্য চাইনিজ পুট আ লট অফ এমফাসিস অন ইউনিটি। চাইনিজরা ইউনিটির উপরে অনেক গুরুত্ব দেয়, তাহলে অন ইউনিটি এটা হচ্ছে একটি প্রেপোজিশনাল ফ্রেজ, এটা জাস্ট আমরা বসিয়ে দেব। তাহলে এখানে রয়েছে আ লট অফ এমফাসিস অনেক গুরুত্ব, তাহলে এটা লিখলাম। আর চাইনিজরা তো এখনও গুরুত্ব দেয়, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে,
কারণ পুট সব একই রকম। সুতরাং এটা প্রেজেন্টে আসছে নাকি পাস্টে আসছে সেটা কি করে বুঝবো? যেহেতু তারা এখনও পর্যন্ত গুরুত্ব দেয়, সুতরাং এটা প্রেজেন্ট ধরে নিলাম, তাই লিখলাম ইজ পুট। এখন গুরুত্ব দেয় কিসের উপরে গুরুত্ব দেয়? অন ইউনিটি। সুতরাং অন ইউনিটিটাকে আগে লিখলাম, তারপরে বাই দ্য চাইনিজ। তো এরকম এগুলো থাকলে আপনার আগে পরে লেখা যাবে। আমরা যদি অন ইউনিটি এটাকে পরে লিখলাম তাহলে যে হতো না তা নয়, তবে আপনারা একবার দুইবার পড়ে আপনারা দেখবেন কোন জায়গাটাতে বসালে শ্রুতিমধুর হয়, মানে কানে শুনতে ভালো লাগে। যেখানে আপনার শুনতে ভালো লাগবে আপনি সেখানেই সেটাকে ব্যবহার করবেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ইউনিটিটাকে গুরুত্ব দেওয়া হয়, মানে আ লট অফ এমফাসিস ইজ পুট, মানে গুরুত্ব দেওয়া হয় কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? অন ইউনিটির উপরে গুরুত্ব দেওয়া হয়, মানে একতার উপরে গুরুত্ব দেওয়া হয়। সুতরাং সেই অংশটা আমি আগে লিখছি, তারপরে বাই দ্য চাইনিজ এই অংশটুকু পরে লিখছি। এই দীর্ঘ ভিডিওটিতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।